বইয়ের মলাট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, পড়ছিলাম গোয়েন্দা তৎপরতার ওপর লিখিত বই মোসাদ ১। বইটি ইসরায়েলি দুই লেখক যথাক্রমে মিশেল বার জোহার ও নিসিম মিশেলের রচিত, আর বইটি বাংলায় অনুবাদ করেছেন কায়কোবাদ মিলন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তবে পূর্বের মতো বলতে চাই, যেহেতু এটা ইসরায়েলি লেখকের লিখিত একটি বই, তাই এতে মুসলিম ফিলিস্তিন আন্দোলন ও আমরা যে নেতাদের সম্পর্কে অবমাননাকর শব্দ চয়নে সচেতন থাকি, সেক্ষেত্রে উক্ত লেখকদের তাদের নিজেদের স্বার্থের দৃষ্টিকোণ থেকে অনেক বিশেষণ, মতামত ও দৃষ্টিভঙ্গি রেখেছেন, যা সাধারণত আমাদের মুসলিম সমাজের সেই দৃষ্টিকোণ থেকে আমরা দেখি না। সুতরাং বইটিকে নিষ্পরিবর্তনীয় রাখার জন্যই কেবল ওভাবে পড়া হয়েছে। তাই শ্রোতা হিসেবেও আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা লেখকের বিশেষণ, মতামত ও দৃষ্টিভঙ্গি নয়, বরং মোসাদের গোয়েন্দা তৎপরতার উপর নজর রেখে বইটি শ্রবণ করবেন। তো আজ পর্ব এর অষ্টম ও শেষ পর্ব, পারমাণবিক গোয়েন্দার জন্য মধুর ফাঁদ। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর আপনাদের উৎসাহে আমি বইয়ের বাকি পর্বগুলো দিতে শক্তি পাব। তাই শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। পারমাণবিক গোয়েন্দার জন্য মধুর ফাঁদ। ডিমোনা আণবিক চুল্লিতে সে একজন টেকনিশিয়ানের কাজ করত। এটি ইসরায়েলের সর্বোচ্চ সুরক্ষিত ও গোপনীয় পারমাণবিক চুল্লি। বিদেশি গণমাধ্যম, এমনকি বেশ কিছু সরকার মনে করত ইসরায়েল অতি গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। ডিমোনা পারমাণবিক কেন্দ্রে চাকরি পাওয়ার সুযোগ রয়েছে, কিন্তু চাকরি প্রার্থী যাবতীয় তথ্য কয়েকটি সংস্থা পরীক্ষা নিরীক্ষা করে দেখে। এত সব পরীক্ষায় একজন পরীক্ষার্থীর কাছে অসহনীয় মনে হলেও এর থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় ছিল না। সবকিছু সন্তোষজনক হলেই কেবল সেই ডিমোনো পারমাণবিক চুল্লির গোপন কেন্দ্রে ঢুকতে পারত, আর চাকরি পেলেই তার ওপর নজরদারি শেষ হয়ে যায় না। মোরভেটি ভান্নু পত্রিকায় বিজ্ঞাপন দেখে চাকরির আবেদন করে। নিউক্লিয়ার রিসার্চ ফ্যামিলিটি অফিসে সে চাকরি পেয়ে যায়। জায়গাটি বীরসেবার কাছে অবস্থিত। এই অফিসে রুটিন মাফিক নিরাপত্তার কাজ চলত, ফলে সহজেই সে চাকরি পেয়ে গিয়েছিল। এতদূর সত্ত্বেও প্রশ্ন ওঠে যে কী করেই বা এই চাকরি পেল সে, কেননা সে একজন গোঁড়া বামপন্থী। তার বন্ধুরা আবার দেশের কমিউনিস্ট এবং ইহুদি বিরোধী রাকা পার্টির সদস্য। ভান্নু নিজে তাদের বিক্ষোভ মিছিল অংশ নিয়েছে। কট্টর ফিলিস্তিনপন্থী মিছিলে তাকে প্লাকার্ড নিয়ে বক্তৃতা করতে দেখা গেছে। এমনকি সংগঠনের পক্ষ থেকে সাক্ষাৎকারও দিয়েছে। সে রাকা সন্ত্রাসীদের তার প্লাটে দাওয়াত দিয়ে খাইয়েছে, সেখানে তাদেরকে তাদের সংগঠনে যোগ দিতে বলেছে। আর তাদের সংগঠনটি এক কথায় প্রকাশ্যে ইসরায়েল রাষ্ট্রের বিরোধী তরুণ আরব মৌলবাদীদের সংগঠন। এটি বেনগুরিয়ন বিশ্ববিদ্যালয়ে সে তালিকাভুক্ত ছাত্র এবং চরমভাবাপন্ন মনোভাবের জন্য সে ব্যাপক পরিচিত। ভানুর মধ্যে অনেক গুণেরই সমাহার ঘটেছিল, তবে সে ছিল অস্থির প্রকৃতির রাভা সমর্থক হওয়ায় সে ছিল উগ্র দক্ষিণপন্থী বর্ণবাদী রাব্বি কাহানের ঘোর সমর্থক। এরপরে সে সমর্থক হয়ে যায় কট্টর ডানপন্থী দল হাটেছিয়ার সমর্থক এবং লিকুদ পার্টিকে ভোট দেয়। আরও পরে সে কট্টর বামপন্থী বনে যায়। তার দাবি, 1982 সালের বিতর্কিত লেবানন যুদ্ধ তার মানসিকতায় পরিবর্তন ঘটায়। প্রায় একাকী থাকতে অভ্যস্ত এবং বলতে গেলে প্রায় বন্ধুহীন ভান্নু দৃঢ়ভাবে বিশ্বাস করে যে সে বৈষম্যের শিকার হয়েছে। সে মরক্কো বংশোদ্ভূত বলেই তার এত বঞ্চনা। এয়ারফোর্স একাডেমিতে ভর্তি হতে ব্যর্থতার কারণে তার মনে এই ধারণা আরও বদ্ধমূল হয়। তাকে পোস্টিং দেওয়া হয় ইঞ্জিনিয়ারিং কর্পাস আইডি 1 থেকে বাদ পড়ার পর তেলাপাবি সে ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করে। মন পরিবর্তন করে সে বারো সেবায় চলে যায়। সেখানে সে অর্থনীতি নিয়ে পড়তে শুরু করে, আবার মন পরিবর্তন করে দর্শন নিয়ে পড়তে শুরু করে। সে নিরামিষাশী হয়ে ওঠে, অতঃপর ভেগান। টাকার প্রতি তার লালসা বা দুর্বলতা তার বন্ধুদের অবাক ও চমৎকৃত করত। সে গর্ব করে বলতো সে কাজ করতে অনাগ্রহী। শেয়ার মার্কেটে স্মার্টলি বিনিয়োগ করতে চায়।
সে তার ডায়েরিতে শেয়ার মার্কেটকে সর্বাধিক গুরুত্ব দেয় বলে উল্লেখ করে। সে লাল রঙের একটি অডি গাড়ি চালাতো এবং টাকা কামানোর জন্য সে ন্যাংটা হয়ে মডেল হয়েছিল। একবার ছাত্রদের এক পার্টিতে পুরস্কার জেতার জন্য সে তার জাঙ্গিয়া খুলে ফেলেছিল। তার জীবন ব্যবস্থা তার নিজস্ব, এ নিয়ে কারো কিছু বলার নেই। কিন্তু ফিলিস্তিনিদের সমর্থক ও রাখাদের প্রতি সহানুভূতিশীল হওয়ার কারণে তার ব্যক্তি জীবন নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক বই কি, কেননা তার রাজনীতি ও জীবনযাপন বৈপরীত্যে ভরা। একবার গোয়েন্দা সংস্থার শাহবাগ কর্মকর্তারা তাকে এইসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলে। তাকে শাহবাগ সতর্ক করেছে এমন একটি কাগজে তাকে সই করতে বলা হয়, কিন্তু ভানু সই তো করেইনি, বরং সে যা যা করত তা বন্ধ করেনি। ভানুর কর্মকাণ্ড নিয়ে শাবাব একটি রুটিন রিপোর্ট প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিরাপত্তা পরিচালকের কাছে পাঠায়। ডিমোনা পারমাণবিক চুল্লির পরিচালককে ভানু সম্পর্কে বিস্তারিত জানালেন মন্ত্রণালয়ের উক্ত কর্মকর্তা। ভানুর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হলো না, তার পেছনে গোয়েন্দাদেরও লাগানো হলো না। বিষয়টি ঘোরতর দায়িত্ব অবহেলা। এক্ষেত্রে শাবাকে স্থানীয় এবং জাতীয় পর্যায়ে ডিমোনা প্রকল্প মন্ত্রণালয় সকলেই ভানুর ব্যাপারে তাদের দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিল। ফলে ভানু তার রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখলই এবং কাউকে তার পরোয়া করার দরকার পড়ল না। ডিমোনা পারমাণবিক চুল্লিতে ইনস্টিটিউট 2-এ ভানু ছিল একজন অপারেটর। সংস্থার সর্বোচ্চ গোপনীয় বিভাগ এটি। ডিমোনার 2700 কর্মচারীর মধ্যে মাত্র 150 জনেরই প্রবেশাধিকার ছিল ইনস্টিটিউট 2-এ ঢোকার। ভানুর ছিল 2টি ব্যাচ, একটি ডিমোনাতে প্রবেশের, আরেকটি ইনস্টিটিউট 2-এ ঢোকার। ইনস্টিটিউট বাইরে থেকে দেখলে দোতলা একটি ভবন বলে মনে হবে, কিন্তু যারা কৌতূহলী তাদের মনে জাগতেই পারে যে দোতলা ভবনের আবার লিফট কেন। আসলে ইনস্টিটিউট 2-এর এই হল এক বিরাট রহস্য। লিফটের অস্তিত্বের মূলে ছিল উপরে ওঠার জন্য নয়, নিচে নামার জন্য। এই ভবনের আন্ডারগ্রাউন্ডে রয়েছে 6টি তলা এবং এমনভাবে সাজানো গোছানো যে নিচে যে তলা আছে তা মালুম করাটা দুঃসাধ্য। ভানু রাতের পালার শিফট ইনচার্জ ছিল এবং ভবন সম্পর্কে তার কিছুই অজানা ছিল না। এই ভবনের দোতলায় একটি অংশ বিভিন্ন অফিস, আর একদিকে ক্যাফেটেরিয়া রয়েছে। নিচতলার কয়েকটি গেট দিয়ে ইউরেনিয়াম রড ট্রান্সফার করা হতো। এগুলো চুল্লিতে ব্যবহৃত হতো, কিন্তু প্রথম আন্ডারগ্রাউন্ড ফ্লোরে পাইপ ও বাল্ব রাখা হতো। আন্ডারগ্রাউন্ডের দ্বিতীয় তলায় ছিল কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ। বারান্দার নাম ছিল গোল্ডাস ব্যালকনি। খুবই গুরুত্বপূর্ণ ভিজিটররা ব্যাপক যাচাই বাছাই শেষে এই ব্যালকনির নিচ দিয়ে প্রোডাকশন হল প্রত্যক্ষ করার সুযোগ পায়। ভূগর্ভস্থ 3 তলায় টেকনিশিয়ানরা ইউরেনিয়াম রড দিয়ে কাজ করে। ভূগর্ভস্থ 4 তলায় রয়েছে আন্ডারগ্রাউন্ড সোর্স, এর সাথে যুক্ত উৎপাদন প্ল্যান্ট। এখানে রয়েছে পৃথকীকরণের সুবিধাদি। এই পর্যায়ে চুল্লিতে প্লুটোনিয়াম উৎপন্ন হয়। ভূগর্ভস্থ 5ম তলায় বোমার কম্পোনেন্টস প্রস্তুত করা হয় এবং ভূগর্ভস্থ সর্বোচ্চ নিচের তলায় একটি বিশেষ পাত্রে রাসায়নিক বর্জ্য জমা করা হয়। ভানু প্রতিটি ভূগর্ভস্থ তলা সম্পর্কেই সম্যক অবহিত ছিল। ইসরায়েলের ডিমোনা পরমাণু কেন্দ্রে 9 বছর কাজ করার পর 1985 সালে তার চাকুরি চলে যায়। চাকুরি যাওয়ার মূলে কোনো রাজনৈতিক কারণ ছিল না। ডিমোনার বাজেট হ্রাস করা হলে অন্যদের সাথে তার চাকরিও চলে যায়। যদিও ডিমোনা থেকে সে ভালো ক্ষতিপূরণ পেয়ে যায়, ভানু আবার ক্রুদ্ধ এবং হতাশ হয়ে পড়ে। দীর্ঘমেয়াদের জন্য সে বিদেশে যেতে মনস্থ করে, এমনকি তার দেশে ফেরার ইচ্ছাও কম। তার প্রত্যাশা 1,20,00,000 ইহুদি ইসরায়েলের বাইরে বসবাস করে। সেও যদি এভাবে নিজস্ব একটা থাকার জায়গা পেত। ভানু তার ফ্ল্যাট, গাড়ি বিক্রি করে এবং ব্যাংকের সব টাকা তুলে নেয়। 32 বছর বয়স্ক ভানু তার ব্যাগেজ নিয়ে বেরিয়ে যায়। এর আগেও সে একবার ইউরোপ, একবার আমেরিকা ঘুরে এসেছে। তার ব্যাগে রয়েছে 2টি ফিল্মও, যা সে ডিমোনায় চুরি করে তুলেছিল। প্রথমে সে গ্রিসে আসে, পরে রাশিয়া, থাইল্যান্ড এবং নেপাল। কাঠমান্ডুতে তার সাথে ইসরায়েলের এক তরুণীর সাক্ষাৎ ঘটে। সে তার নাম বলে মার্ড এবং প্রকাশ্যে স্বীকার করে যে সে ছিল একজন বামপন্থী কিন্তু শান্তিবাদী। তবে সম্ভবত সে আর ইসরায়েল ফিরবে না। কাঠমান্ডু শেষে ভানু আরও কতগুলো দেশে ঘুরে অস্ট্রেলিয়ায় আসে। প্রথমে সে সেখানে কিছুদিন অফ জব করে, কিন্তু অধিকাংশ সময় সে একাকী ছিল এবং তার আচরণ ছিল রহস্যজনক। এক সন্ধ্যায় সে শহরের সর্বোচ্চ অখ্যাত এলাকায় যায়।
এলাকাটি চোর ডাকাত পতিতাদের স্বর্গরাজ্য। এখানে এসে একটি চার্চ দেখতে পায়। অসহায় পাপী নাদান অপরাধী ভবঘুরে পতিতাদের জন্য শান্তির আবাসস্থল এটি। এখানে ভান্নুর সাথে সাক্ষাৎ ঘটে চার্চের যাজকের। পরোপকারী যাজক মুহূর্তে বুঝে ফেলে ভান্নুর জন্য এটি একটি বাড়ি চাই, একটা পরিবার চাই। যাজক ভান্নুর সাথে উষ্ণ সম্পর্ক গড়ে তোলেন। কয়েক সপ্তাহ ভান্নু ও যাজকের মধ্যে আন্তরিকতাপূর্ণ পরিবেশে বেশ কয়েকটি বৈঠক হয়। অবশেষে 1986 সালে 17 আগস্ট ভান্নু খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। তার নতুন নাম হয় জন ক্রেসম্যান। উক্ত যাজকের সাথে ভান্নুর পরিচয় না হলে হয়তো সে বৌদ্ধ ধর্ম গ্রহণ করত কিংবা অন্য কোনো ধর্মে দীক্ষিত হতো। চার্চের একটি সামাজিক অনুষ্ঠানে ভান্নু ইসরায়েলে কী কাজ করত সে কথা বলতে গিয়ে ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লির প্রসঙ্গ তোলে। ডিমোনায় সে গোপনে যেসব দুঃসাহসিক ছবি তুলেছিল তার একটি স্লাইড শো সে করার কথা বলে। চার্চের লোকজন তার কথায় উদাসী দৃষ্টিতে তাকায়, কেননা এই সম্পর্কে তারা কিছু জানেও না, আবার কোনো ধারণাও নেই। ওই সভায় অস্কার নামে কলম্বিয়ার এক লোক ছিলেন। ঘুরে বেড়ানো ও শৌখিন সাংবাদিকতা করে সে। ভানু ও অস্কার চার্চের একটি কক্ষে একসাথে কিছুদিন ছিল এবং চার্চের সংস্কার কাজেও কিছুটা অংশ নিয়েছিল। অস্কার ভানুর কাছে থাকা ছবিগুলো গুরুত্ব বুঝতে পেরে এই ছবি দিয়ে প্রচুর টাকা কামানো যাবে বলে তাকে উৎসাহ দিতে লাগলো। ভানু পাগলের মতো টাকা ভালোবাসত, আবার তার মধ্যে আরব ও ইসরায়েলের মধ্যে শান্তির পথ উন্মুক্ত করারও একটা বাসনা কাজ করত। শান্তির অন্বেষায় ভানু পরমাণু কেন্দ্রের ছবি নিয়ে ইসরায়েল ছাড়েনি, কিন্তু ইসরায়েলের আণবিক বোমা থেকে বিশ্ববাসীকে রক্ষা ও সর্বত্র শান্তি প্রতিষ্ঠার একটা মহান উদ্দেশ্য তার ভেতরে ছিল বৈকি। ইসরায়েলের পারমাণবিক বোমার বিরুদ্ধে সে নিজে এক ধরনের যুদ্ধে জড়িয়ে গেল এবং কালে কালে সে ওই বোমার বিরুদ্ধে কাজ করা তার প্রধান ধ্যান হয়ে উঠল। ইসরায়েলের পারমাণবিক কেন্দ্রের ছবি প্রকাশে সে ক্রমশ মরিয়া হয়ে উঠল। তবে ভান্নু একথাও বুঝত, ছবি প্রকাশ মানে ইসরায়েলের দরজা তার জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে। ইসরায়েলে ঢোকা মাত্র সে রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত হবে। ভান্নুর মধ্যে ছবি প্রকাশের ব্যাপারটি এখনও বেশ সক্রিয়। ভান্নু এবং অস্কার সিডনির একটি ফটো ল্যাবে গিয়ে ইনস্টিটিউট 2-এ তোলা ছবিগুলো আমেরিকান ম্যাগাজিনের স্থানীয় অফিস এবং অস্ট্রেলিয়ার টেলিভিশন প্রচারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলো। সংবাদ মাধ্যমগুলোর ধারণা হলো ধাপাবাজির মাধ্যমে ভান্নু এবং অস্কার কিছু ডলার কামিয়ে নিতে চায়। তারা বিশ্বাস করল না লাজুক প্রকৃতির ভান্নুর হাতে ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক কেন্দ্রের ছবি আছে। অস্কার স্পেন ও ইংল্যান্ডে গিয়ে ছবির মূল্য বুঝতে পারল, এই জন্য টাকার পাহাড়ের মধ্যে পড়েছে তারা। লন্ডনের সানডে টাইমস ছবিগুলোর অস্তিত্ব সম্পর্কে জানতে পারল। ছবির সাথে ভান্নু পরমাণু কেন্দ্রে কিছু গ্রাফ হয়ে গেছিল, কিন্তু সানডে টাইমস কোনো বিশেষ রিপোর্ট প্রণয়নের ব্যাপারে খুব সতর্ক, কেননা কয়েকদিন আগে তারা হিটলারের ডায়েরি নামে যা কিনেছিল তা ছিল ভুয়া ও জাল। ফলে ভানুর ছবিগুলো তারা নানাভাবে পরখ করল। এদিকে অস্ট্রেলিয়া টিভির এক কর্মকর্তার সাথে ক্যানবেরায় ইসরায়েলি দূতাবাসের সখ্যতা ছিল। তিনি কথা প্রসঙ্গে জানালেন যে রহস্যজনক এক ব্যক্তি তার দেশের পারমাণবিক কেন্দ্রের ছবি বিক্রিতে আগ্রহী। বিষয়টি ইসরায়েলের এক সাংবাদিক জানতে পেরে তার দেশের পত্রিকায় নিউজ করে। উল্লিখিত খবরে ইসরায়েলের গোয়েন্দা বিভাগ সমূহে যেন ভূমিকম্প সৃষ্টি হয়, কেননা ডিমোনা কেন্দ্রের সাবেক এক কর্মকর্তা পরমাণু কেন্দ্রের ছবি বিক্রিতে আগ্রহী। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিরাপত্তা বিষয়ক পরিচালক হেমি কার্মন এই ঘটনায় হাই হাই করে ওঠেন। তিনি হতাশ কণ্ঠে বলেন যে সময় মতো আমরা কেন ভান্নুর ব্যাপারে সিদ্ধান্ত নিলাম না। ভান্নুর ক্রিয়াকর্ম ইসরায়েল প্রাইম মিনিস্টার ক্লাবে গিয়ে পৌঁছায়। প্রধানমন্ত্রী ফেরেজ, সাবেক প্রধানমন্ত্রী রবিন ও শামির এই ক্লাবের সদস্য। তারা সকলেই জাতীয় ঐক্য সরকারের সদস্য। তারা সিদ্ধান্ত নিলেন অবিলম্বে ভান্নুকে খুঁজে বের করে ইসরায়েলে ফেরত আনতে হবে। তাদের সহযোগীদের কারো কারো মতে ভান্নুকে ফেরত না এনে হত্যা করাই শ্রেয়, কিন্তু সে সিদ্ধান্ত পরিত্যাগ করা হয়। প্রধানমন্ত্রী ফোন তুলে মোসাদের প্রধানকে ডাকেন। 1992 সাল থেকেই মোসাদের নতুন পরিচালক রাহুম আদমেনি। তার জন্ম জেরুজালেমে। গোয়েন্দা দফতর আমানে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। তিনি ছিলেন আইজাক হাফিজের ডেপুটি। মোসাদের প্রধান ছিলেন তিনি 7 বছর, কিন্তু গোয়েন্দাদের জন্য এই সময়টা মোটেও সুখকর ছিল না। বহু দুর্ঘটনায় মোসাদ বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসে যায়। ইহুদি এক নাগরিক বেসামরিক গোয়েন্দা বৃত্তির জন্য ওয়াশিংটনে গ্রেপ্তার হন। এই সময়ই ঘটে ইরান কন্ট্রার ঘটনা।
যার সঙ্গে ইসরায়েল জড়িত ছিল। অসতর্কতার জন্য এই সময় বহু ইসরায়েলি গোয়েন্দা বিভাগ বিদেশে গ্রেপ্তার হয়। তবে ইসরায়েলের সর্বোচ্চ ক্ষতির কারণ হলো মরতে চাই ভান্নু। ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে দেখা করে মোসাদ প্রধান ভান্নুকে আটকের জন্য উঠে পড়ে লাগেন। কম্পিউটারে এই অভিযানের নাম দেওয়া হয় কানিয়ক। মোসাদ প্রধান অস্ট্রেলিয়ার সঙ্গে সঙ্গে একটি দল পাঠালেও কোনো লাভ হয়নি, কেননা পাখি উড়ে গেছে লন্ডনে। এদিকে অস্কারের সাক্ষাৎকারের শেষে সানডে টাইমস সম্পাদক পিটার নামে এক তারকা সাংবাদিককে ভান্নুর সাথে সাক্ষাৎ করতে অস্ট্রেলিয়া পাঠান। বিমানে উঠেই পিটার জানতে পারেন ব্রিটিশ বিজ্ঞানীরা অস্কারের কাছ থেকে পাওয়া ছবিগুলো সত্যতা উদ্ঘাটন করেছেন। পিটার হাওনাম সিডনিতে ভান্নুর সাথে কথা বলে বুঝতে পারেন ঘটনা সব সত্যি। অস্কার ভান্নু সম্পর্কে বাড়াবাড়ি করে বলতো যে ভান্নু একজন বিজ্ঞানী। ভান্নু জানে যে একথা সত্য নয়, সে একজন টেকনিশিয়ান মাত্র। ভান্নু এবং পিটার লন্ডনে আসেন। সেখানে সানডে টাইমসের লেখকরা ভান্নুর বিশদ সাক্ষাৎকার নেন। সে যা জানে সবই তাদেরকে অবহিত করে। ব্রিটিশদের সে আরও জানায় ইসরায়েল একটা নিউট্রন বোমাও বানাচ্ছে। এই বোমার বিশেষত্ব হলো প্রাণী বলে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না, কিন্তু ভবনাদি এবং দালার কোঠার কোনো ক্ষতি হবে না। ইনস্টিটিউট 2 কীভাবে বোমা বানানো হয় তার পদ্ধতিও ভান্নু সবাইকে জানায়। এই পর্যায়ে ভান্নুকে বেশ নার্ভাস লাগছিল। ইসরায়েলি গোয়েন্দারা তাকে মেরে ফেলতে পারে কিংবা অপহরণ, এই ভয় তাকে আতঙ্কিত করে। পত্রিকাটি তাদের সব কর্মীকে ভান্নুর সেবায় নিয়োগ করে। ভান্নু যাতে একাকী রাস্তাঘাটে হাঁটাহাঁটি না করে সে ব্যাপারে তাকে সতর্ক করা হয়। সানডে টাইমস ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে ভান্নুকে $1,00,000 দিতে চায় এবং তার গল্প ও ছবির জন্য। এর মধ্যে 40 ভাগ পত্রিকা ছাপানো বাবদ এবং 25 ভাগ বইয়ের সত্ত্ব হিসেবে। তবে বই যদি বের হয়, টাইমসের লোকজন জানায় যে তাদের মালিক হলেন রুপার্ট মার্ডক। একই সাথে তিনি 20th সেঞ্চুরি ফক্স নামের সিনেমা কোম্পানির মালিক এবং তিনি ভান্নুর জীবন ও কর্ম নিয়ে একটি ছবি বানাতে আগ্রহী। রবার্ট ডি নিরো ভান্নুর চরিত্রে অভিনয় করবেন এবং লন্ডনের ভান্নুর মেজবানরা সেখানে তার সেবা যত্নের জন্য কোনো ত্রুটি রাখেনি। যদিও তাকে কোনো মেয়ে মানুষ দেয়া হয়নি, কিন্তু সেক্স করার জন্য পাগল হয়ে ওঠে সে। কোলে মাথা রাখার জন্য একটা মেয়ে মানুষ তার চাই। ইনসাইড স্টাফ রোয়েনা ওয়েবস্টার ভান্নুর সঙ্গ দিতে বটে, কিন্তু সে কিছুতেই ভান্নুর সাথে যৌন সম্পর্ক স্থাপন করতে রাজি নয়। যৌন সম্পর্ক করার জন্য ভান্নু শুধু তার পায়ে ধরতে বাকি রেখেছিল। দুর্ভাগ্যজনক বিষয় হলো সানডে টাইমস কর্তৃপক্ষ ভান্নুর সব কথা বুঝেছিল, সব আবদার মিটিয়েছিল, কিন্তু তার যে একটি মেয়ে মানুষ দরকার এই কথাটা বুঝতে পারেনি। আবার ভান্নু যে ইসরায়েলের গোয়েন্দাদের ভয়ে কাতর, এই সহজ সত্যটাও ওই পত্রিকা কর্তৃপক্ষ অনুধাবন করতে পারেনি। সানডে টাইমস তাদের এক সাংবাদিককে ভান্নুর খোঁজ নিতে ইসরায়েলে পাঠায়। এই সাংবাদিক ইসরায়েলের এক সাংবাদিকের সাথে ভান্নুর ব্যাপারে কথা বলেন। ইসরায়েলি সাংবাদিক সঙ্গে সঙ্গে সেই তথ্য গোয়েন্দা দল সাবাককে জানিয়ে দেয়। এর কয়েক ঘন্টার মধ্যে মোসাদের একটি টিম লন্ডনে পৌঁছে যায়। এই টিমের নেতৃত্বে ছিল মোসাদ প্রধানের ডেপুটি সাপ্তাই সাবিত। এই অভিযানের সেকেন্ডে ডেপুটি এবং কাইসার এয়ার প্রধান ভেনি জিভি। মোসাদের এজেন্টরা আলোকচিত্র সাংবাদিকের বেশে সানডে টাইমস পত্রিকার ভবনের সামনে দীর্ঘক্ষণ অবস্থান নেয়। এই সময় ওই পত্রিকায় ধর্মঘট চলছিল। মোসাদের লোকজন ধর্মঘটীদের ছবি তোলে। কয়েকদিনের মাথায় মোসাদের এজেন্টরা মোটামুটি ভান্নুকে চিহ্নিত করে ফেলে এবং তাকে সারাক্ষণ নজরে রাখতে সক্ষম হয়। 25 সেপ্টেম্বর ভান্নু লেইচেস্টার স্কোয়ারে আসে। জায়গাটি পর্যটকদের খুব প্রিয়। একটি নিউজ পেপার স্ট্যান্ডে ভান্নু পারা ফসেটের মতো এক তরুণীকে দেখতে পায়। ফারা ফসেট টিভি শো চার্লিস অ্যাঞ্জেলস খ্যাত। ভান্নুর মন গলে যায়। ভান্নুর কাছে স্বর্ণকেশী মেয়েটি সৌন্দর্যের রানী যেন। ওই নিউজ স্ট্যান্ডে দুজনের চোখাচোখি হলে সেই চোখ যেন আটকে যায়। এই চোখাচোখি যেন অর্থপূর্ণ। মেয়েটি পত্রিকাটি কিনে তার পথে যাত্রা করে। ভান্নু অন্য পথে রওনা হলেও আবার মেয়েটির কাছে ফিরে এসে তার সাথে কথা বলতে চায়। মেয়েটি হাসি দিয়ে তার সম্মতি জানায়। দুজনের মধ্যে হালকা বিষয়াদি নিয়ে কথাবার্তা হয়। মেয়েটি জানায় তার নাম সিন্ডি, ফিলাডেলফিয়ার এক ইহুদি বিউটিশিয়ান। সে ছুটি কাটাতে ইউরোপে এসেছে। ভান্নু ক্রমশ সন্দিগ্ধ হয়ে উঠেছে। সানডে টাইমসের লোকেরা তাকে জেরা করে প্রায় নিঃশেষ করে ফেলেছে।
তার উপর লেখাটাও তারা স্থগিত করেছে। ইসরায়েলি গোয়েন্দাদের ভয় তাকে আরও কাবু করে ফেলেছে। কেননা সানডে টাইমস বলেছে এই প্রতিবেদনের ব্যাপারে ইসরায়েলের ভাষ্য তারা জানবে। এর কারণ হিসেবে সানডে টাইমস বলেছে তাদের পত্রিকাটি অত্যন্ত মর্যাদাকর, অন্য পক্ষের ভাষ্য নেওয়া তাদের একটা রেওয়াজ। কিন্তু ভান্নু এসব কথায় খুশি হতে পারছিলেন না। তার আশঙ্কা ছিল এসব করতে যাওয়া মানে ইসরায়েলি গোয়েন্দাদের সংখ্যা বৃদ্ধি করা। এদিকে সে একাকী, ক্ষুব্ধ এবং অধৈর্য হয়ে পড়েছে। আর এই সময়ই সিন্ডির আগমন। সিন্ডিকে মস্করা করে ভান্নু জিজ্ঞেস করে, তুমি কি মোসাদের পক্ষ থেকে এসেছ? সিন্ডি বলে, না না, আমি মোসাদের কিছুই না। আচ্ছা, মোসাদ কি? সিন্ডি ভান্নুর নাম জানতে চায়। ভান্নু জানায় তার নাম জর্জ। আসলে ভান্নু জর্জ নামেই হোটেলে উঠেছে। সিন্ডি বলে, কেমন, তুমি জর্জ নও? ওরা একটা ক্যাফেতে বসলো। ভান্নু তার প্রকৃত নাম মেয়েটিকে বলল। সানডে টাইমসকে ঘিরে সে যে সমস্যায় পড়েছে তাও সিন্ডিকে বলে। সিন্ডি তাকে জানালো যে সে সহসাই নিউ ইয়র্কে যাচ্ছে। সেখানে সানডে টাইমসের থেকে আরও ভালো পত্রিকার ব্যবস্থা করে দিতে পারবে সে, এমনকি ভালো আইনজীবীও সে দিতে পারবে। ভানু সিন্ডির কোনো কথাই আসলে কানে নিচ্ছিল না। আসলে ভানু প্রথম দর্শনে মেয়েটির প্রেমে পড়ে গেছে। কয়েকদিনের ব্যবধানে ভানু সিন্ডির সাথে বেশ কয়েকবার দেখা করলো। তার মতে ওই দিনগুলি তার জীবনের সেরা। তারা হাত ধরাধরি পার্কে ঘুরল, সিনেমা দেখা, গান শোনা সবই একসাথে করলো। সিন্ডি গভীর ও গাঢ়ভাবে ভান্নুকে ভালোবাসতে লাগলো, কিন্তু তাদের ভালোবাসা বিছানা পর্যন্ত গড়াতে সিন্ডির গভীর আপত্তি ছিল। সিন্ডি বলেন সে তার হোটেলে আরেকটি মেয়ের সঙ্গে থাকছে। সে ভান্নুকে তার হোটেল কক্ষে কখনোই আনবে না এবং ভান্নুর হোটেল কক্ষেও কখনো যাবে না। সিন্ডি বলল, তুমি লন্ডনে অস্থির অবস্থায় আছো, লন্ডনে কিছু হবে না। তুমি আমার সাথে রোমে চলো, সেখানে আমার বোনের একটা ফ্ল্যাট রয়েছে। সেখানে আমরা চমৎকার দিন কাটাতে পারবো। সেখানেই তুমি শান্তি পাবে এবং তোমার কষ্ট ভুলে যাবে। ভানু রোমে যেতে অস্বীকৃতি জানালো, কিন্তু সিন্ডি রোমে যেতে বদ্ধপরিকর। একটা বিজনেস ক্লাসের টিকিটও কিনল। ভানু যখন রোমে যেতে রাজি হলো তখন তার জন্য একটা টিকিট কেনা হলো। সিন্ডি বলে, এই টিকিটের টাকা তুমি আমাকে পরে দিয়ে দিও। ভানু যদি সিরিয়াস ধরনের লোক হতো, যদি রিজনেবল হতো, তাহলে সে বুঝতে পারত সে প্রেমের ফাঁদে পড়েছে। কেননা একটি মেয়ের সাথে রাস্তায় দেখা হলো, পরিচয় হলো এবং তার জন্য সব কিছু করতে প্রস্তুত, এত যুক্তির কথা নয়। এমনকি লন্ডনে কোনো কিছুর ব্যবস্থা হলো না বলে রোমে তাকে তার বোনের বাড়িতে নিয়ে যাচ্ছে, এসব ভানুর বোঝা উচিত ছিল। এমনকি তাকে টিকিট কিনে দিল বিমানের, যাকে সে ভালো করে জানেই না। ভানুর আশা রোমে গিয়ে অবশ্যই তাদের কিছু একটা হবে। যে কোনো সেন্সিবল লোক উপসংহার টানবে যে সিন্ডির পুরো আচরণই সন্দেহজনক। তবে এক্ষেত্রে মোসাদের প্রশংসা করতেই হয়। মোসাদের মনোবিজ্ঞানীরা ঠিকই বুঝেছিল ভান্নু এই সময় কী চায়। এই মনোবিজ্ঞানীরা আরও বুঝেছিল সুইটকিস দিয়েই ভান্নুকে প্রেমে আবদ্ধ করে দেয়া যাবে এবং আরও মিষ্টিমধুর প্রতিশ্রুতি দিয়ে তাকে পটানো যাবে। সানডে টাইমসের পিটার হাও নাম একজন সংবেদনশীল মানুষ। যখন তিনি সিন্ডির কথা শুনলেন তখন তার মনে হলো মস্ত ভুল হয়ে গেছে। তিনি ভান্নুকে সিন্ডির সাথে দেখা করতে বারবার নিষেধ করেছিলেন, কিন্তু এতে কোনো কাজ হয়নি। ভান্নু সিন্ডির প্রতি এমনভাবে মজেছে যে পৃথিবীর কোনো শক্তি নেই তাদেরকে পৃথক করে। ভান্নু পিটারকে একত্রে গাড়ি চালিয়ে তাকে একটি ক্যাফেতে পৌঁছে দিতে বলে। ওই ক্যাফেতে অপেক্ষমান সিন্ডি। পিটার একদিন এদিকে সিন্ডিকে দেখার সুযোগ হাতছাড়া করলেন না। পিটার যখন শুনলেন ভান্নু শহর ত্যাগের কথা ভাবছে কয়েকদিনের জন্য, তখন পিটার তাকে নিষেধ করেও কোনো লাভ হয়নি। তারপর পিটার ভান্নুকে লন্ডন ত্যাগ না করার জন্য বলেন। পিটার তার পাসপোর্ট হোটেলে রিসেপশনে না রাখারও পরামর্শ দেন। পিটারও ধারণা করতে পারেননি যে সিন্ডির সাথে শোয়ার জন্য ভান্নু রোমে চলে গেছে। রোমে ভান্নুর সাথে সিন্ডি শুতে রাজি হয় একেবারে ভিন্ন একটি কারণে। ইসরায়েল ব্রিটিশ মাটিতে ভান্নুকে অপহরণ করতে আগ্রহী নয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী প্যারেস ব্রিটিশ প্রধানমন্ত্রী লৌহমানবী মার্গারেট থ্যাচারের সাথে বিরোধে জড়াতে চাননি। মোসাদ প্রকৃতপক্ষে ব্রিটেনে কাজকর্মে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, কেননা কয়েক মাস আগে জার্মান কর্তৃপক্ষ একটি টেলিফোন বুথে 8টি ব্রিটিশ জাল পাসপোর্ট উদ্ধার করে।
ওই পাসপোর্টের ট্যাগের মাধ্যমে ইসরায়েলি দূতাবাসের যোগসূত্র পাওয়া যায়। ব্রিটিশ সরকার এতে ক্ষুব্ধ হয়। মোসাদকে একটি প্রতিশ্রুতি দিতে হয় যে ব্রিটিশ সার্বভৌমত্ব নিয়ে সে কখনো ছলছাতুরির আশ্রয় নেবে না। এক্ষেত্রে রোম হলো সম্ভাব্য সেরা স্থান। মোসাদ এবং ইটালির সিক্রেট সার্ভিসের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ এবং গভীরে প্রথিত। মোসাদ প্রধান এবং ইটালির সিক্রেট সার্ভিসের প্রধান অ্যাডমিরাল ফুলভিও মার্টিনির সম্পর্ক খুবই ঘনিষ্ঠ এবং ইটালিতে যেভাবে অস্থিরতা বাড়ছে তাতে নিশ্চিত যে ভান্নুর অপহরণের বিষয়টি কেউ প্রমাণ করতে পারবে না। 1968 সালের 30 সেপ্টেম্বর সিন্ডি ও মর্ডি হাতে হাত রেখে ব্রিটিশ এয়ারওয়েজে উঠে বসে। রাত 9টায় দুই প্রেমিক যখন ল্যান্ড করে ইটালির বহু লোক তাদের ফুল দিয়ে বরণ করে। ভানু সেই পুষ্পস্তবক গাড়িতে রেখে সিন্ডির বোনের বাড়িতে যাচ্ছে। পথে বিশেষ করে সিন্ডি তার প্রিয় মানুষ ভান্নুকে বেশ কয়েকবার জড়িয়ে ধরে, ভরিয়ে তোলে চুমুতে চুমুতে। একটি ছোট্ট বাড়ির সামনে গাড়িটি থামলে একটি ছোট্ট মেয়ে দরজা খুলে দেয়। ভান্নুই প্রথমে বাড়িতে ঢোকে। হঠাৎ করে দরজাটা সশব্দে বন্ধ হয়ে যায় এবং দুটি লোক তার ওপর জাম দেয় এবং দেয়ালের সাথে চেপে ধরে। ভানু লক্ষ্য করে যে এদের মধ্যে একজন স্বর্ণকেশী। যখন তার হাত পা বাঁধা হচ্ছিল তখন মেয়েটি তার হাতে নিডল দিয়ে কিছু পুশ করল। এভাবে নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়ল ভানু। একটি কমার্শিয়াল ভ্যান ভানুর অচেতন দেহটা শহরের উত্তরাংশে নিয়ে যায়। ভ্যানটি বেশ কয়েক ঘন্টা ধরে চলছিল। ভানুর পাশে দুজন পুরুষ এবং এক মহিলা বসা ছিল। কয়েক ঘন্টার মধ্যে ভানুকে আরেকটি ইঞ্জেকশন দেওয়া হয়। এদিকে সিন্ডি লাপাত্তা হয়ে গেছে। ভ্যানটি লা মেনজিয়া বন্দরে পৌঁছে। ভানুকে একটি স্ট্রেচারে করে দ্রুতগামী একটি স্পিড বোটে তোলা হয়। সেটি উন্মুক্ত সাগরের দিকে এগুতে থাকে। সেখানে অপেক্ষমান ছিল ইসরায়েলের একটি জাহাজ নাম তাপুন। আরেকটি সূত্রমতে এর নাম ছিল SS নাগা। জাহাজের ক্রুদের তাদের লাউঞ্জে ঢুকে যেতে নির্দেশ দেওয়া হলো, কিন্তু যারা ডিউটিরত ছিল তারা স্পিডবোট এগিয়ে আসতে দেখল। ভান্নুকে অচেতন অবস্থায় জাহাজে তুলে একটি কেবিনে তুলে তারা তালা মেরে দেওয়া হলো। জাহাজটি অবিলম্বে ইসরায়েলের পথে যাত্রা করল। ভান্নু পুরো সময়টা ক্ষুদ্র ওই রুমে তালাবদ্ধ অবস্থায় থাকলো এবং কোথাও সিন্ডিকে দেখতে পেল না। সিন্ডির ব্যাপারে সে খুব চিন্তিত হয়ে পড়ল। কোথায় গেল সিন্ডি? ভান্নুর মাথায় কিছুতেই ঢুকছে না যে সিন্ডি মোসাদ টিমের একজন সদস্য। সম্ভবত সেই রাতেই সে ইরানে চলে গেছে। ভান্নুর সফরসঙ্গী হিসেবে জাহাজে যে মহিলা রয়েছেন তিনি একজন ডাক্তার। ভান্নুকে ইসরায়েলের একটি নেভি মিসাইল বোটে তোলা হয়। সেখানে সে পুলিশ কর্মকর্তা ও সাবাক গোয়েন্দাদের মুখোমুখি হলো। তারা ভান্নুকে গ্রেপ্তার করে অ্যামকেলনের সিগমা জেলখানায় নিয়ে গেল। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় ভান্নু বুঝল যে তাকে ইসরায়েল নেয়ার সময় লন্ডনের সানডে টাইমস তার ওপর ধারাবাহিক চাপতে শুরু করেছে। ওই প্রতিবেদনের ছবি এবং ড্রয়িংও ছাপা হয়। সারা বিশ্বে এই খবর ছড়িয়ে পড়ে। সানডে টাইমস উল্লেখ করে যে ইসরায়েলের পরমাণু দক্ষতার যে ধারণা ছিল তা ছিল খুবই ভুল। বিশেষজ্ঞরা বলেন তারা মনে করেছিলেন ইসরায়েলের হাতে 10 থেকে 20টি প্রিমিটিভ আণবিক বোমা রয়েছে, কিন্তু ভান্নুর তথ্যে প্রমাণিত হয় যে ইসরায়েল পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয়েছে এবং তাদের হাতে অত্যাধুনিক 150 থেকে 200টির মতো পারমাণবিক বোমা রয়েছে। একই সাথে ইসরায়েলের হাইড্রোজেন ও নিউট্রন অস্ত্র বানানোর সক্ষমতা রয়েছে। ভান্নু এই স্পর্শকাতর সংবাদ প্রকাশের পর আরও অস্থির হয়ে উঠল। সে ভয় পেয়ে গেল ইসরায়েলিরা তাকে মেরে ফেলবে। সে সিন্ডির জন্য চিন্তিত ছিল। তাকে যখন বলা হয় যে সে মোসাদের লোক তখন সে তা বিশ্বাস করতে চাইছিল না। 40 দিন বিশ্ববাসী ভান্নু সম্পর্কে কিছুই জানতে পারল না। মিডিয়া ছাপতে শুরু করলো যে সত্য নিয়ে কারচুপি করে লাভ নেই। ব্রিটিশ পত্রপত্রিকা কী করে ভান্নুকে লন্ডন থেকে অপহরণ করে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে তা নিয়ে বিস্তারিত ছাপতে শুরু করলো। অনেক প্রত্যক্ষদর্শী বরাত দিয়ে লিখল, একটি প্রমোত্তরিতে এক তরুণী সহ ভান্নুকে ইসরায়েল নিয়ে যাওয়া হয়েছে। ব্রিটিশ এমপিরা লন্ডনে পুরো ঘটনার একটি সুষ্ঠু তদন্ত দাবি করল এবং ইসরায়েলের বিরুদ্ধে কঠোর মনোভাব পোষণের দাবি জানানোর। ভান্নুকে মধ্য নভেম্বরে সরকারিভাবে অভিযুক্ত করা হলো। তাকে এরপর পুনঃ আদালতে নেওয়া হচ্ছিল। সে ভালো করেই জানত জনসমাগমের কোন দিকটায় রিপোর্টার থাকে। একবার ভান্নু পুলিশের গাড়ির পেছনের দিকটায় বসল। রিপোর্টার ও ফটোগ্রাফারদের ভিড় দেখে সে তার হাত জানালায় রাখল। এর কারণ তার হাতে যা লেখা রয়েছে তা যেন সাংবাদিকরা পড়তে পারে।
ভানুর হাতে সংক্ষিপ্ত আকারে যা লেখা ছিল তা হলো 1968 সালের 30 সেপ্টেম্বর তাকে রোমে অপহরণ করে সে বিমানযোগে রোমে এসেছিল। সব কথা জানাজানির পর জেরুজালেম ও লন্ডনের ভুল বোঝাবুঝির অবসান হয়, কেননা এটা পরিষ্কার ভানু লন্ডন ত্যাগ করেছে স্বেচ্ছায় এবং এটি ছিল একটি নিয়মিত ফ্লাইট। এদিকে রোমে গোয়েন্দা প্রধানের মাথায় হাত, তিনি ক্রুব্ধ এবং হতাশ। কিন্তু কিছুদিনের মধ্যে ইসরায়েল সে ব্যথায় মলম লাগাতে সক্ষম হয়। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ভানুর 18 বছর জেল হয়, কিন্তু দেশের বাইরে তাকে গোয়েন্দা বা রাষ্ট্রদ্রোহী হিসেবে বিবেচনা করা হয়নি। তার নামে ইউরোপ ও আমেরিকায় বেশ কিছু সংগঠন গজিয়ে ওঠে। ভানুকে শান্তির সপক্ষে একজন ঘোরতর সাহসী যোদ্ধা হিসেবে চিহ্নিত করা হয়, কেননা ভান্নুই একমাত্র ব্যক্তি যে ইসরায়েলি পারমাণবিক প্রকল্পের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে রুখে দাঁড়িয়েছিল। ভানু সম্পর্কে পাশ্চাত্যের ধ্যান ধারণা সঠিক নয়। ভানু কখনোই ডিমোনা পারমাণবিক কেন্দ্রে কাজ করার সময় ইসরায়েলি পারমাণবিক কেন্দ্রের কর্মকাণ্ডের বিরুদ্ধে জনমত গঠন বা ধ্বংসে মনোনিবেশ করেনি। যদি ওই কারখানা বা চুল্লি লে অফ করা না হতো তাহলে হয়তো আজও সেখানে কাজ করত। আবার যখন সে দেশ ত্যাগ করে তখনও কিন্তু পবিত্র যুদ্ধ করার ক্ষেত্রে সে কোনো তাড়াহুড়ো করেনি। সে বিশ্ব সফর করছিল। অস্ট্রেলিয়ায় সে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়। যদিও অস্কারের সাথে তার যোগাযোগ না হতো, হয়তো তার কাছে তোলা ছবিগুলো গোল্ডা ব্যালকনিতেই রাখত। কিন্তু বিশ্বের মানুষ তাকে একজন ইসরায়েলের বিপজ্জনক পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে সোচ্চার মানুষ হিসেবে প্রতিপন্ন করে। এক মার্কিন দম্পতি ভান্নুকে পুত্র হিসেবে দত্তক নিয়েছেন। এদিকে খ্রিস্টানদের একটি অংশ তাকে শান্তিতে নোবেল প্রাইজ দেওয়ার আহ্বান জানিয়েছে। 18 বছর পর জেল থেকে ছাড়া পেয়ে ভান্নু জেরুজালেমে চার্চে বসবাস বেছে নেয়। এখনও ইসরায়েলের প্রতি তার আকাশচুম্বী ঘৃণা। সেখানে বাস করতে অস্বীকৃতি জানিয়ে আসছে। হিব্রু ভাষায় কথা বলতেও তার আপত্তি। নাম বলে জন ক্রসম্যান, আগের নাম নয়। আরব পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সে আরব বা ফিলিস্তিনি বউ খুঁজছে। বিজ্ঞাপনে ইসরায়েলি কোনো মেয়ের আবেদনের প্রয়োজন নেই বলে উল্লেখ থাকছে। আর সিন্ডি, কি তার পরিচয়? যেহেতু মোসাদের হাতে বেশি সময় ছিল না, ফলে সিন্ডি তার বড় বোনের নাম ব্যবহার করেছে, সিন্ডি হানিন। তার পাসপোর্টও ব্যবহার করেছে। এ কারণে ব্রিটিশ ও ইসরায়েলি সাংবাদিকরা তার প্রকৃত পরিচয় আবিষ্কারে সমর্থ হয়। ওই সাংবাদিকরা জেনেছে সিন্ডির আসল নাম চেরিল বেন টভন্নি হানিন। তার বাবা একজন মার্কিন বিলিয়নিয়ার। টায়ারের ব্যবসা করে সে কোটি কোটি ডলার বানিয়েছে। একজন নিবেদিত প্রাণ ইহুদি এবং 17 বছর বয়সে আমেরিকা থেকে ইসরায়েলে চলে আসে। সে আইডিএফে চাকরি করত এবং আমান গোয়েন্দা বিভাগের এক সাবেক কর্মকর্তার স্ত্রী। মোসাদের একজন এজেন্ট তাকে প্রতিষ্ঠানে নিয়োগ দেয়। তার আইকিউ খুবই উচ্চমানের। উদ্দেশ্য সাধনে সে সফল এবং তার মার্কিন পাসপোর্ট এক্ষেত্রে খুব কার্যকর। সে 2 বছরেরও প্রশিক্ষণকাল শেষ করেছে। তারপরে তাকে তড়িঘড়ি করে অভিযান পরিকল্পনাকারী দল কানিউকের সঙ্গে লন্ডনে চলে যেতে হয়। ভানুর অপহরণের পর পত্রপত্রিকাগুলো সিন্ডিকে নিয়ে মেতে উঠল। সে অপারেশনাল কার্যক্রম থেকে পদত্যাগ করে। বর্তমানে চেরিল হানিন বেন টভ ফ্লোরিডার অরল্যান্ডোতে বসবাস করে। সে আর তার স্বামী সেখানে রয়েছে। রিয়েল এস্টেট ব্যবসা এবং ধর্মভীরু ইহুদি মার্কিন পরিবার হিসেবে সেখানে বসবাস করে। ভান্নুর ঘটনায় মোসাদের গোয়েন্দা হিসেবে চেরিলের নাম সর্বত্র ছড়িয়ে পড়ে, আর তার সহকর্মীদের মনে অনেক দুঃখ। কেননা চেরিলের মতো স্মার্ট, সুন্দরী ও বুদ্ধিমতী মহিলা আর আজ তাদের প্রতিষ্ঠানে নেই। কারণটা হলো ইসরায়েল যে ভান্নুকে হাতে পেল তার কৃতিত্ব চেরিলের, এবং ইংল্যান্ড থেকে ভান্নুকে বের করে দেওয়ার ক্ষেত্রে কোনো আইনও ভাঙেনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট ভান্নুকে নিয়ে এমপিদের কঠোর সমালোচনার মুখে পড়েছিলেন, কিন্তু পরে সকলে আশ্বস্ত হন যে ব্রিটিশ মাটিতে কোনো অপহরণ সংঘটিত হয়নি ভান্নুকে নিয়ে। মোসাদ এই নিষ্কৃতি বহুদিন পায়নি। 2 বছর পরে ঘটে আরেক কেলেঙ্কারি। মোসাদ এজেন্ট এরিয়ে রেজেব ও বারাদ এক ফিলিস্তিনিকে লন্ডনের ডাবল এজেন্ট নিয়োগ করেছিল। ফিলিস্তিনি ধরা পড়ে গ্রেপ্তার হয়, কিন্তু থেচার লন্ডনের মোসাদ কেন্দ্র বন্ধ করে দেন এবং রেজের ও বারাতকে বহিষ্কার করেন। মোসাদ আবারও লন্ডনে ভালো থাকার প্রতিশ্রুতি দেয়। সবই ভালো চলছিল, কিন্তু মাহবুব আল মাহবুবকে নিয়ে আবার শুরু হয় জটিলতা।